গল্প দ্বিতীয় সংসার। লেখায় মিমি রহমান। আমি আবিহা। বয়স 22 বছর। আমার স্বামীর নাম শুভ। 3 বছর আগে আমাদের রিলেশন করে বিয়ে হয়েছিল। গত 2 বছর ধরে আমরা বেবি নেওয়ার ট্রাই করছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। তাই আজ আমরা দুজন ডাক্তারের কাছে এসেছি। ডাক্তার কিছু টেস্ট করতে দিলে টেস্ট করে রিপোর্টগুলি ডাক্তারকে দেখিয়ে রেজাল্ট জানার অপেক্ষায় ডাক্তারের চেম্বারে বসে আছি। কিছুক্ষণ পর ডাক্তার রিপোর্টগুলি চেক করে জানায়, ডাক্তার, সমস্যাটা আপনাদের একজনের মাঝে। শুভ, কার কথা বলছেন আপনি? আমার নাকি আমার স্ত্রীর? ডাক্তার, মিস্টার শুভ, আমি আপনার স্ত্রীর কথা বলছি। সমস্যাটা ওনার মাঝে মা হওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমি এইটা শিওর দিয়ে বলছি না যে উনি কখনোই মা হবে না। মানুষের মাঝে কখনো কখনো এমন অসুখ হয় যেটা পৃথিবীর কোনো ডাক্তারই ঠিক করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আপনার স্ত্রীর মা হওয়ার ক্ষমতা মাত্র 10%। তাই আপনারা ওনাকে যত্নে রাখুন, টেনশন মুক্ত রাখার চেষ্টা করুন, আর চেষ্টা করুন। দোয়া করি সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে ওই দিন আমরা আর কোনো কথা না বলেই চলে আসি। ডাক্তারের কথা শুনে আমি ভেঙে পড়লে শুভ আমাকে সাহস দেয় আর সান্ত্বনা দিয়ে বোঝায় সব ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে কথাটা আমার শাশুড়ি মাকে জানালে উনিও মন খারাপ করে ওনার ঘরে চলে যায়। 1 সপ্তাহ হয়ে গেছে, কোনো কিছুই আগের মতো নেই। আমার শাশুড়ি মায়ের আচরণ কেন জানি একটু অন্যরকম লাগে। উনি আমার সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলেন না, তাই আমি ওনার থেকে একটু দূরে দূরেই থাকি। শুভ বিষয়টা লক্ষ্য করে আর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, শুভ, মা, তোমার আর আবিহার মাঝে কি হয়েছে? তুমি ওর সাথে কথা কেন বলছো না? শুভর মা, কেন সে বলেছে? শুভ, ও বলবে কেন? যে কেউ দেখলেই বুঝবে তোমাদের সম্পর্ক ঠিক নেই। কি হয়েছে তোমার? সেদিনের পর থেকে তুমি ওর সাথে অন্যরকম ব্যবহার করছো। কি চাও তুমি? শুভর মা, আমি চাই তুই আরেকটা বিয়ে কর। শুভ, কি? মা, কি বলছো এইসব? শুভর মা, কেন, ভুল কি বললাম? আমিও সবার মতো আমার নাতি নাতনির সাথে খেলতে চাই। তুই দ্বিতীয় বিয়ে করলেই এটা সম্ভব। শুভ, মা, ডাক্তার তো এইটা বলেনি যে কখনো হবে না। হবে তো একটু অপেক্ষা করো। শুভর মা, হ্যাঁ, অপেক্ষা করতে করতে দেখ আমি মরে না যাই। আর তুই এই কথা বলছিস? ডাক্তার তো এটাও বলেনি যে বাচ্চা হবে। তাহলে কি এই আশায় জীবন পার করবি? মায়ের কথা শুনে শুভ কোনো কথা বলল না, ঘর থেকে বেরিয়ে এলো। শুভ ঘর থেকে বেরিয়ে দেখে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আমি এতক্ষণ তাদের সব কথাই শুনেছি। আমি শুভর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলাম। কান্না পাচ্ছে কিন্তু কান্না করছি না। শুভ ঘরে এসে আমাকে মায়ের কথায় রাগ না করতে বলে আবার চলে যায়। এভাবেই কেটে যায় 6টা মাস। সবকিছু পরিবর্তন হয়ে গেছে। শুভ আগের মতো নেই, তার আচরণও বদলে গেছে। আমার সমস্যার কথা শুভর আত্মীয় স্বজন সবাইকেই বলে দিয়েছে মা। এই ঘটনার পর শুভর অনেক আত্মীয়রা এসেছিল এ বাড়িতে। সবাই শুভকে পরামর্শ দিয়েছে। তার সাথে সবাই বিভিন্ন কথা বলে বলে তার মনটাও পরিবর্তন করে দিয়েছে। আগে আমাকে এই বিষয়ে কেউ কিছু বললে শুভ প্রতিবাদ করত, কিন্তু এখন আর কাউকে কিছুই বলে না। 2 দিন পর পরই তার কোনো না কোনো আত্মীয় আসে আর তারা আমাকে ছেড়ে আরেকটা বিয়ের পরামর্শ দেয় শুভকে। আমি বুঝতে পেরেছি। শুভ এখন আমার থেকে বাচ্চা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। আমার শাশুড়ি মা ঠিকই বলেছিলেন, বাচ্চা হবে কিনা ডাক্তার শিওর বলতে পারেননি। শুভ এখন বাড়িতে বেশি থেকে না, আমাকে তেমন সময় দেয় না, আগের মতো কথা বলে না, দুষ্টুমি করেন। আমাদের সেই ভালোবাসা যেন হারিয়ে গেছে। আজ প্রায় 1 মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে আছি।
আমার মন খারাপ, বাবার বাড়ি কিছুদিন থাকলে ভালো লাগবে। এই কথা বলে শুভ আমাকে এখানে দিয়ে গেছে। কিন্তু এই 1 মাসে শুভ আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। আমি কল করলে বিভিন্ন বাহানা দিয়ে কল কেটে দিত। বাবা মাও কিছু বলতে পারবে না তাকে, কারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমার বাবা হোসেন আর মা শিরিন। বাবা সাধারণ একটা অফিসে চাকরি করে আর মা গৃহিণী। আমার একটা ছোট বোন আছে, নাম আদ্রিতা। আমরা সবাই বুঝতে পারছিলাম শুভর হঠাৎ এমন পরিবর্তনের কারণ, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। এমনি একদিন হঠাৎ দুপুরবেলা আমাদের বাড়িতে আমার নামের একটা পার্সেল আসে, একটা কাগজের খাম। আমি পার্সেলটা রিসিভ করে ভেতরে গিয়ে পার্সেলটা খুললে দেখতে পাই ডিভোর্স পেপার। আমি পেপারটা দেখে থমকে যাই। যেই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আজ সে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। এটা দেখে বাবার সাথে সাথে শুভকে কল করে কাঁদতে কাঁদতে বলল, অন কল। হোসেন, বাবা শুভ, তুমি এইটা কেন করছো? আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, এতে ওর তো কোনো দোষ নেই। শুভ, বাবা আমি দুঃখিত, আমার করার কিছুই নেই। আপনি একবার ফোনটা আবিহাকে দিবেন। ফোনটা লাউড স্পিকারে ছিল, তাই সবাই সবটা শুনছিল। আমি ফোনে শুভর কথা শুনে বাবার হাত থেকে ফোনটা নিয়ে বললাম, আবিহা, চিন্তা করো না, আমি ডিভোর্স পেপারে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। শুভ, আবিহা শোনো। শুভর আর কোনো কথা না শুনেই আমি কলটা কেটে দিই। তারপর পেপারটা হাতে নিয়ে সাইন করার জন্য বসি। আমাকে বাবা মা অনেক বোঝায়, কিন্তু আমি সাইন করে দিয়ে বলি, আবিহা, মা যে আমাকে তার জীবনে রাখতে চায় না, আমি কেন জোর করে তাকে ধরে রাখতে চাইবো? বাবা, তুমি পেপারটা ওই বাড়িতে পাঠিয়ে দিবে প্লিজ। বলেই পেপারটা বাবার হাতে দিয়ে আমার ঘরে চলে যাই। সেদিন রাতে অনেক কান্না করি। এরপর কেটে যায় আরো একটা বছর। এই 1 বছরে অনেক কিছুই ঘটে গেছে। শুভ আবার বিয়ে করেছে, এখন তার বউ 6 মাসে প্রেগনেন্ট। খুব ভালো জীবন কাটছে তার। আর আমাকে মা বাবা আবার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। অনেক ছেলে পক্ষই এসেছিল আমাকে দেখতে, কিন্তু আমি আমার সমস্যার কথা না জানিয়ে বিয়ে করতে চাইনি। তাই সকলকেই সত্যিটা বলে দিতাম, আর সবাই একে একে না বলে চলে গেছে। তাই আমি বাবাকে বলেছি, আমি আর বিয়ে করব না, সে যেন আর সম্বন্ধ না আনে। এখন বাড়িতে বসেই দিন কাটছে আমার। কিন্তু হঠাৎ বাবা একদিন আমাকে জানায় একজন পরিবার রাজি হয়েছে বিয়ের জন্য। তারা নাকি আমার সমস্যার কথা জানে, কিন্তু এতে তাদের কোনো সমস্যা নেই। বিয়ের রাতে আমি বসে আছি খুব সুন্দর করে সাজানো বাসর ঘরে। আমি আমার বরকে এখনো দেখিনি, কেমন দেখতে কিছুই জানি না। আমি শুধু জানি তার নাম নীরব, আর আমার মতো তারও এটা দ্বিতীয় বিয়ে। আর তার একটা ছোট 3 বছরের মেয়ে আছে। বাচ্চাটার মা গত 2 মাস আগে কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। এইসব ভাবনার মাঝে কেউ দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। দেখতে স্মার্ট আর অনেক সৌন্দর্যের অধিকারী একটা ছেলে। দেখে মনে হয় বয়স হয়তো বেশি না, 27-28 বছর। গায়ে পরিহিত মেরুন কালারের পাঞ্জাবি। ছেলেটি আমার সামনে এসে বলল, নীরব, আজ থেকে আমরা স্বামী স্ত্রী ঠিকই, কিন্তু আমি আপনাকে আমার স্ত্রীর জায়গাটা কখনো দিতে পারবো না। আমি এই বিয়েটা করেছি শুধু আমার মেয়ের জন্য। আমি শুধু ওকে একটা ভালো মা এনে দেওয়ার জন্য পরিবারের কথায় আপনাকে বিয়ে করেছি। তাই কখনো আমার থেকে আপনি স্ত্রীর অধিকার আশা করবেন না। বিয়ের রাতে স্বামীর থেকে কোনো মেয়েই এমন কথা আশা করে না। আমার ক্ষেত্রেও এমনটাই হলো। আমি তার এইভাবে কথা বলার কারণ বুঝতে পারলাম না, আর তার এইসব কথায় আমিও কিছু মনে করিনি। উল্টো বললাম, আবিহা, বিয়েতে আমারও তেমন মত ছিল না। আমিও পরিবারের কথায় আর আপনার মেয়ের জন্যই রাজি হয়েছি।
তাই চিন্তা করবেন না, আমার স্ত্রীর অধিকার চাই না। এই কথা বলে আমার লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বিয়ের পোশাক পরিবর্তন করে সাধারণ একটা থ্রি পিস পরে বেরিয়ে এলাম নীরবের ঘর থেকে। অনেক রাত হওয়ায় বাড়ির কেউই জেগে নেই। তাই আমি এখন নিশার ঘরের দিকে যাচ্ছি। নিশা হলো নীরবের 3 বছরের মেয়ে। বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর দেখেছিলাম মেয়েটাকে। মেয়েটা দেখতো একদম তার বাবার মতো সুন্দর হয়েছে। মায়াবী চেহারা, গায়ের রং, একদম যেন বাবার ফটোকপি। নীরবের পরিবারটা অনেক বড়। পরিবারে নীরবের বাবা আনোয়ার হোসেন, মা রানু বেগম, ছোট ভাই নিশান, আর তার দিদা আছে। একটা বড় বোনও আছে। সে এখানে থাকে না, বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। আমি নিশার ঘরে গিয়ে দেখি সে বসে বসে খেলনা দিয়ে খেলছে। আর তাকে রাতে দেখে রাখার জন্য যেই মেয়েটাকে রেখেছে। সে পাশে থাকা বিছানায় ঘুমাচ্ছে। আমাকে দেখেই নিশা একটা হাসি দেয়। নিশা আমাকে চেনে। এই বাড়িতে আসার পর তাকে আমার কোলে দিয়ে ওর দিদা মানে নীরবের মা বলেছিলেন। আজ থেকে আমি ওর মা। ওর দিদার কথা শুনে নিশা আমাকে তখন মা বলে জড়িয়ে ধরেছিল। তখন আমি ওর মুখে মা ডাক শুনে কান্না করে দেই। জীবনে মা ডাক শোনার জন্য কতই না কষ্ট পেয়েছি, কত দোয়া করেছি, কিন্তু হঠাৎ এক মুহূর্তেই ওর মুখে মা ডাক শুনে আমি অনুভব করি আমি ওকে জন্ম না দিলেও আমি ওর মা। নিশা আমার কোলে আসার জন্য হাত পেতে দিলে ওকে কোলে নিই, তখন সে তার মায়াবী কণ্ঠে বলে, নিশা, মাম্মা আমাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও না। নিশাকে কোলে নিয়ে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে। আর আমি ওকে শুইয়ে দিয়ে ওর পাশেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল 8টার দিকে মা আমাকে ডাক দেয়। রানু, এ কি বৌমা, তুমি এত সকালে এখানে কেন? তুমি রাতে নীরবের ঘরে ছিলে না? আবিহা, আসলে মা আমি রাতে নিশার কাছে এসেছিলাম। ওকে ঘুম পাড়াতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। রানু, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আজ কিছু আত্মীয় স্বজন আসবে তোমাকে দেখতে। বিয়েটা হঠাৎ হওয়ায় সবাই তোমাকে দেখতে চাইছে। আসলে আমাদের বিয়েটা তেমন জাঁকজমক ভাবে হয়নি, ঘরোয়া ভাবে হয়েছে। বিয়েটা হঠাৎ করায় তেমন কেউই জানে না। এরপর আমি নীরবের ঘরে চলে গেলাম ফ্রেশ হতে। নীরব বসে ল্যাপটপ দিয়ে কি যেন করছে। আমাকে দেখে তেমন কোনো রিয়েক্ট করেনি সে। আমি আলমারি থেকে আমার জিনিস নামাবো বলে ভুল করে আলমারির অন্যদিকে দরজা খুলে ফেলি। তখন দেখতে পাই আলমারিতে মেয়েদের কিছু শাড়ি, গয়না, কিছু অ্যালবাম আর ডায়েরি রাখা। তখনই নীরব তাড়াহুড়ো করে আমার পাশ কাটিয়ে এসে খুব জোরে ধাক্কা দিয়ে আলমারির দরজাটা লাগিয়ে দিল, আর রাগী কণ্ঠে বলল, নীরব, পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দিতে নেই জানেন না? আর এখানে কি আপনার জিনিস রাখা? আবিহা, আই এম সরি। আসলে আমি ভুল করে দরজাটা। নীরব আমার কথা না শুনেই রেগে আলমারির দরজার চাবি দিয়ে লক করে চলে গেল। আর গিয়ে আবার নিজের কাজ করতে শুরু করলো। তার এমন ব্যবহারে আমার একটু বিরক্ত লাগলো। সে বাধ্য হয়ে বিয়ে করেছে বলে আমার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারে না। এরপর আমি আবার আমার আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আজ অনেকেই এসেছে আমাকে দেখতে। তাই মা আমাকে সবার জন্য চা বানাতে বলল। প্রায় 15 থেকে 20 জনের জন্য চা বানাতে হবে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়াতে আগে থেকেই একটু রান্না বান্নার কাজ জানতাম। আর শুভর সাথে বিয়ের পরে যেহেতু শুভ আর ওর বয়স্ক মা ছাড়া আর কেউ ছিল না, তাই সব কাজ আমাকেই করতে হতো। তখনই ঘরের সব কাজ শিখে গেছি। তাই এতজনের চা নাস্তা বানাতে আর ভয় পেলাম না। আমি রান্নাঘরে চলে যাই। ড্রয়িং রুমে বাড়ির ছোটরা, বাবা, মা, দিদা, সকলেই সেখানে আছে। আমি যখন রান্নাঘরে ছিলাম তখন শুনতে পাই নীরবের এক চাচি বলছে, চাচি, ভাবি শুনলাম মেয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছিল।
আর মেয়ের নাকি কি সমস্যা আছে, বাচ্চা হয়নি, তাই নাকি আগের স্বামীটা ছেড়ে দিয়েছে। তো বলছি এত সুন্দর ছেলেটা আপনার, ওর বাচ্চা আছে তো কি হয়েছে? তাই বলে ছেলেটাকে এক বিয়ে করা বন্ধা আমার মেয়ের সাথে বিয়ে দিলেন? রানু, ভাবি, আমি আমার ছেলেকে সুখে সংসার করানোর জন্য বিয়ে দেইনি। আমি ছেলেকে বিয়ে দিয়েছি ওর সন্তানের মাকে আনার জন্য। আমি ইচ্ছে করেই আবিহাকে বাড়ির বউ করেছি কারণ ওই নিশার মা হতে পারবে। একটা সন্তান না থাকার কষ্টটাও বুঝে। আগে বিয়ে হয়েছে তো কি হয়েছে? নীরবেরও তো এটা দ্বিতীয় বিয়ে। আর ওর সমস্যা আছে তো কি হয়েছে? এমন তো নয় যে আমি দাদি হইনি। আমার এক বৌমা আমাকে তো দাদি হওয়ার সুযোগ দিয়ে চলে গেছে। এখন না হয় এই বৌমা আমার নাতিনটাকে দেখে রাখুক। আর আবিহার সমস্যার জন্য আমার কোনো কষ্ট আফসোস নেই, কারণ নিশাই ওর মেয়ে। নিশা সত্যিকারের মা হবে। কোনো অবিবাহিত মেয়ে নিশার মা হতে পারত না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সব শুনছিলাম। চাচির কথায় কষ্ট হলেও মায়ের কথা শুনে আমার ভালো লাগে। আমি চেষ্টা করব ওনাদের বিশ্বাস রাখার। একটু পর চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে আসতেই সবাই চুপ হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেল। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছে। আর আমি পাশে বসে নিশাকে খাইয়ে দিচ্ছি। তখন বাবা বলল, আনোয়ার, নীরব, কালকে তুমি আবিহার সাথে ওদের বাড়ি যাবে। নীরব, কেন? আনোয়ার, কারণ বিয়ের পরদিন কিছু দিনের জন্য মেয়েরা বাবার বাড়ি যায়। এটা তো তোমার অজানা নয়। তাহলে কেন জিজ্ঞেস করছো? নীরব, উনি থেকে আসুক কিছুদিন। কিন্তু আমি থাকতে পারবো না। আমার অফিসে অনেক কাজ আছে। আমি না হয় গিয়ে দিয়ে আসবো। তখনই নিশা বলল, নিশা, বাবা, আমি মায়ের সাথে থাকবো। আমিও যাব। তখন নীরব হাসি দিয়ে নিশাকে বলল, নীরব, তুমি বাবাকে ছেড়ে থাকতে পারবে? নিশা, না, কিন্তু আমি মাকে ছাড়াও থাকতে চাই না। এই কথা বলে নিশা আমাকে জড়িয়ে ধরল। আমিও আদর করে নিশাকে জড়িয়ে ধরলে। নীরব আমার দিকে তাকালো। আমাদের চোখে চোখ পড়লে আমি মাথা নিচু করে ফেলি। আনোয়ার, আচ্ছা, আগে যাও, পরে দেখা যাবে। আসবে কিনা? পরদিন সকালবেলা আমি আর নীরব নিশাকে নিয়ে রওনা হলার আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি আসার পর সবাই নীরবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তখন আমি নীরবের আচরণ দেখে অনেক অবাক। নীরব আমার বাবা মায়ের সাথে অনেক স্বাভাবিক আচরণ করছে, কিন্তু আমার সাথে তার ব্যবহার এমন কেন বুঝি না। আদ্রিতা নীরবের সাথে কিছু কথা বলে নিশাকে নিয়ে খেলার জন্য ওর ঘরে চলে গেল। নিশাকে আমার বাবা, মা, বোন সবাই অনেক আদর করছে। নিশাকে সবাই আমার সৎ মেয়ে, না আমার নিজের মেয়ের মতোই ভালোবাসে। নিশাকে পেয়ে যেন তাদের অপূর্ণ স্বপ্নটাও সত্যি হয়েছে। সারাদিন অনেক জামাই আদর করে আমার পরিবার নীরবকে। এরপর রাতে উনি চলে আসার কথা বললে নিশা কান্না শুরু করে দেয়। তখন বাবা মা ওনাকে থেকে যেতে বললে এক প্রকার বাধ্য হয়ে উনি থেকে যান। আজ রাতে আমাদের এক ঘরেই শুতে হবে, কারণ এ বাড়িতে তো আর আলাদা ঘরে শুতে পারবো না। বাবা মায়ের খারাপ লাগতে পারে, তাই উনিও কিছু বললেন না। আমি নিশাকে ঘুম পাড়িয়ে খাটের উপর নীরবের পাশে শুয়ে দিলাম। এরপর নিজের জন্য নিচে বিছানা করার সময় নীরব বলল, নীরব, কি করছেন? আবিহা, বিছানা করছি আমার জন্য। নীরব, লাগবে না, একদিন অ্যাডজাস্ট করে নিতে পারবো। কেউ এসে দেখে ফেললে খারাপ লাগবে তাদের। উপরেই শুয়ে পড়েন। আমি আর কিছু বললাম না। আমিও বিছানায় শুয়ে পড়ি। সকালে নীরব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একেবারে তার অফিসে চলে যায়। তারপর আমি আর নিশা 3 দিন বাবার বাড়িতে থাকি। এরপর নীরব আবার এসে আমাদের বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে আসার 2 দিন পর আমি নিশা যে আয়া মেয়েটা, তাকে চলে যেতে বলি, কারণ আমি এখন থেকে নিশার খেয়াল রাখবো। তাই সবাই এই কথায় রাজি হয়। কিন্তু মেয়েটাকে কাজ থেকে বের করে দেওয়ার আরেকটা কারণ আছে।
যেটা আমি আর নীরব ছাড়া আর কেউই জানে না। নীরবের আচরণ দেখে বুঝতে পারছিলাম আমি তার ঘরে থাকছি, তার জিনিসপত্রে হাত দিচ্ছি, এটা তার পছন্দ হচ্ছে না। তাই আমি তাকে বলেছিলাম যাতে ওই মেয়েটাকে চলে যেতে বলতে। আমি আর ওনার ঘরে থাকবো না। রাতে গিয়ে নিশার ঘরেই ঘুমাবো এই কথা বললে উনি সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর থেকে রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি নিশার ঘরে চলে যাই। এভাবেই কেটে যায় 1 মাস। নিশাকে কাছে পেয়ে আমি মাতৃত্বের স্বাদ পাই। তাই নিশার সাথে সময় কাটিয়ে খুব ভালোই দিন যাচ্ছিল আমার। একদিন দুপুরে ওনার ঘর গুছাতে গেলে আলমারির সামনে একটা ডায়েরি দেখতে পাই। ডায়েরিটাতে নাম লেখা ছিল কৃতিকা। নামটা পড়তেই মনে পড়ে গেল বিয়ের দিনের কথা। বিয়ের দিন কথায় কথায় জানতে পারি নিশার মা মানে নীরবের প্রথম স্ত্রীর নাম ছিল কৃতিকা। নীরবের প্রথম স্ত্রীর ডায়েরিটায় একটু কৌতূহল জাগলো ডায়েরিটা পড়ার জন্য। তাই যেহেতু আজ দুপুরে নীরব আসবে না, তাই সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। এরপর বিকেল বেলায় নিশাকে ঘুম পাড়িয়ে দিয়ে নীরবের ঘরে এসে ডায়েরিটা পড়তে বসি। ডায়েরিটাতে অনেক কিছুই লেখা ছিল। নীরব আর তার প্রথম স্ত্রীর অনেক মুহূর্ত লিখে রেখে গেছে কৃতিকা আপু। ডায়েরিটা পড়ে জানতে পারি নীরব আর কৃতিকা ভালোবেসে বিয়ে করেছিল। তাদের 8 বছরের প্রেম ছিল। তারা ক্লাস 8-এ থাকতে রিলেশন শুরু করে। তারা একসাথে একই স্কুল কলেজে পড়াশোনা শেষ করেছে। এরপর তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলে রাজি করিয়ে বিয়ে করেছিল। বিয়ের 2 বছর পর নিশা জন্ম হয়। তাদের সংসারটা ছিল খুব সুন্দর, গোছালো পরিপাটি। নিশাকে নিয়ে বেশ সুখী কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ কৃতিকা আপুর মৃত্যুটা সব শেষ করে দিয়েছে। ডায়েরিটা পড়ে নীরবকে আরো একটু জানলাম সে আমার সাথে যেমন ব্যবহার করে উনি ঠিক এমন মানুষ নন। ডায়েরির লেখাগুলি পড়ে বুঝলাম মূলত কৃতিকা আপুর জন্যই আমার সাথে এমন করছে উনি, যাতে উনি আপুকে ভুলে না যায়। কারণ অনেক ভালোবাসতো উনি ওনার প্রথম বউকে। এখনো বাসে তাই তো বিয়ের প্রথম রাতে বলে দিয়েছে আমি তার প্রথম স্ত্রীর জায়গা কখনোই নিতে পারবো না। আর তাই তো আজও তার জিনিসগুলি কত যত্ন করে রেখে দিয়েছে। আমার মনে পড়ে গেল শুভর কথা। আমাদেরও তো ভালোবেসেই বিয়ে হয়েছিল, কিন্তু শুধু একটা বিষয় কত সহজে আমাদের ভালোবাসাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমার সাথে এমন কিছু না হলে হয়তো আমাদের সংসারটাও এমন সুন্দর হতো। ডায়েরি পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল। পড়া শেষে ডায়েরিটা নীরবের বিছানার পাশে টেবিল ল্যাম্পের পাশে রেখে আমি নিশার কাছে চলে যাই। রাত 8টার দিকে নীরব বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কৃতিকা অপুর আলমারিটা খুলে। তখন উনি দেখতে পায় ডায়েরিটা নেই। আমি রান্নাঘরে রাতে খাবার তৈরি করছিলাম। তখনই শুনতে পাই নীরব খুব রাগী কণ্ঠে চিৎকার করে ওপর থেকে আমাকে ডাকছে। তার কণ্ঠ শুনে আমি খুব ভয় পেয়ে যাই। তাই সাথে সাথেই দৌড়ে ওপরে যাই। গিয়ে দেখি নীরব খুব রেগে আছে। আমাকে দেখতেই তার রাগ যেন আরো বেড়ে গেল। সে খুব রেগে আমাকে জিজ্ঞেস করে, নীরব, আবিহা আপনি আলমারির এই দিকটায় হাত দিয়েছেন? এখান থেকে একটা ডায়েরি মিসিং। কোথায় গেল সেটা? আবিহা, আমি ডায়েরি। নীরব, আপনি ছাড়া এই ঘরে আর কেউ আসে? আর না হলে কে নিবে? আমি তার কথায় উত্তর না দিয়ে টেবিল ল্যাম্পের পাশ থেকে ডায়েরিটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আবিহা, দুপুরে ঘর পরিষ্কার করতে এসে এটা আলমারির সামনে পড়ে থাকতে দেখি। তখন উঠিয়ে ওখানে রেখে দেই। আর আমি আলমারিতে হাত দেই না। আর ভুলে যাবেন না, আপনি সবসময় আলমারি লক করেই রাখেন। এইটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর সব কাজ সেরে খাওয়া দাওয়া শেষে আমি নিশার ঘরে চলে যাই। রাত 11টার দিকে নীরব নিশার ঘরে আসে নিশার সাথে দেখা করতে। নিশা ওর বাবাকে দেখে আমার কোল থেকে লাফ দিয়ে ওনার কোলে চলে যায়। নীরব নিশাকে কোলে বসিয়ে নিশার সাথে খেলনা দিয়ে খেলা করছে। আমি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছি।
নীরব সারাক্ষণ নিশার দিকে হাসি মুখে চেয়ে আছে। এই যেন তার অন্য এক রূপ। নীরব খেয়াল করে আমি অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে আছি। নীরব, আমার মুখে কি কিছু লেগে আছে? আবিহা, ঘুম? না না, কিছু লেগে নেই। নীরব, তাহলে এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আবিহা, দেখছি আপনি আমার সাথে যেমন সবার সাথে ঠিক তার উল্টো। আপনার যত রাগ সব আমার উপর। আমার কথা শুনে নীরবের হাসিটা গায়েব হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, নীরব, সরি, আমি তখন ডায়েরিটা না পেয়ে ভয় পেয়ে গেছিলাম, তাই এমন ব্যবহার করে ফেলেছি। আবিহা, আপনি ওই আলমারির জিনিসগুলি অনেক যত্ন করে রেখেছেন। ওই জিনিসগুলো কি নিশার মায়ের? আমার কথা শুনে যেন নীরবের আচরণ আবার সেই আগের মতো হয়ে গেল। মুখে রাগী ভাব নিয়ে বলল, নীরব, আপনি নিশার মা হওয়ার জন্য এই বাড়িতে বিয়ে করে এসেছেন, আমার বউ হওয়ার জন্য না। তাই ওর মা হওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়বার আর কখনো নিশার সামনে ওর মায়ের কথা বলবেন না। আমি চাই না আমার মেয়ে আর কখনো ওর মাকে মনে করে কষ্ট পাক। এই কথা বলে নিশাকে আদর করে ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেলেন উনি। হঠাৎ তার এমন কথায় আমার একটু খারাপ লাগলেও পাত্তা দিলাম না। এভাবেই কেটে যায় কিছুদিন। নীরব আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, আর আমিও ওনার থেকে দূরেই থাকি। অভ্যেস থাকায় নিশাকে সামলে আর মায়ের একটু সাহায্যের ঘরে সব কাজে আমি করতে পারি, সমস্যা হয় না। কখন কার কি লাগবে সব আমি দেখে রাখি। এই কদিনেই যেন এ বাড়ির পাকা বৌমা হয়ে গেছি। তাই মা সবকিছুর দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। এই কদিনে আমি এই পরিবারের কাছের একজন হয়ে উঠেছি। সবাই আমাকে ভালোবাসে। সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক। নিশান ও ভাবি হিসেবে আমাকে অনেক সম্মান করে। ওর সাথে অনেকটাই ফ্রি আমি। ছোটখাটো সব কথাই আমার সাথে শেয়ার করে। তাই ভেবেছি ওর কাছে জিজ্ঞেস করবো কৃতিকা আপুর মৃত্যুর কারণ। তাই সন্ধ্যের পর আমি নাস্তা নিয়ে নিশানের ঘরে যাই। আর ওকে জিজ্ঞেস করি, আবিহা, নিশান তোমাকে কিছু জিজ্ঞেস করবো? নিশান, হুম বলো। আবিহা, তুমি তো দেখছো তোমার ভাইয়া আমার সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না, সব সময় গম্ভীর হয়ে থাকে। উনি কি আগে থেকেই এমন ছিল? নিশান, না ভাবি, ভাইয়া খুব হাসি খুশি ছিল। আসলে বড় ভাবির মৃত্যুর পর থেকেই ভাইয়া একটু বদলে গেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া তো এই বিয়ের জন্য রাজি ছিল না। তাই আর কি তোমার সাথে এমন করে? ভাবির মৃত্যুর তো বেশি দিন হয়নি, তাই ভুলতে পারছে না। আর কিছু দিন গেলে ভাইয়া ঠিক হয়ে যাবে। আবিহা, হুম। আচ্ছা, কৃতিকা আপুর মৃত্যুটা কিভাবে হয়েছিল? নিশান, নিশা সমুদ্র দেখতে চেয়েছিল, তাই ভাইয়া ভাবি ওকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে ভাইয়াদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টেই ভাবি মারা যায়। আবিহা, ও আচ্ছা, তাহলে আমি যাই। নিশান, ও ভাবি, হুম। আসলে আমি না মানে। আবিহা, কি কিছু বলবে? বলো। হুম, হ্যাঁ, আসলে কেন করছো? নিশান, আসলে ভাবি আদ্রিতার নাম্বারটা একটু দিবে? আবিহা, আমার বোনের নাম্বার তোমাকে কেন দিব? নিশান, না এমনি একটু দরকার ছিল। তোমার ইচ্ছে না হলে থাক, লাগবে না। আবিহা, এমনি লাগবে মানে? কেন চাই বলো? তবে দিতে পারি, কি দরকার? নিশান, ওর সাথে একটু পড়া নিয়ে কথা বলতাম তাই। আবিহা, পড়া? ও কি তোমার ক্লাসে নাকি? পড়ার কথা নাকি অন্য কিছু? আমার কথা শুনে নিশান মাথা নিচু করে মাথায় হাত বুলাতে থাকে। আমি ওকে নাম্বারটা দিয়ে চলে এলাম। আমি জানি ও নাম্বারটা কেন চেয়েছে। ছেলেটা ভালো, একটু দুষ্ট, তবুও অনেক বই পাগল। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, খারাপ না। ভরসা করা যায়। খারাপ কিছু হবে না।
তাই নাম্বারটা দিলাম। পরদিন বাড়িতে কেউ ছিল না, আমি আর নিশা একাই ছিলাম। নীরবের কোনো এক আত্মীয় মারা গেছেন, বাবা মা আর দিদা সেখানেই গেছে। নীরব অফিসে আর নিশান কলেজে। সকাল থেকে নিশার খুব জ্বর। বিকেল হয়ে গেছে, এখনো মাথায় জল দিচ্ছি, আর ওষুধও খাইয়েছি, তবুও জ্বর কমছে না। ওর অবস্থা অনেক খারাপ। নীরবকে কল করেছি, ধরছে না। আমার অনেক ভয় করছে, তাই কারো অপেক্ষা না করে ওকে হাসপাতাল নিয়ে গেলাম। ঘন্টা খানিক পর আমি নিশার সাথে হাসপাতাল কেবিনে বসে আছি। নীরব দৌড়ে কেবিনে ঢুকলো। আমি হাসপাতালে এসেই নীরবকে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম। নীরব, কি কি হয়েছিল? আবিহা, সকাল থেকে জ্বর এসেছে, কমছিল না, তাই আমি এখানে নিয়ে এসেছি। নীরব বিকেলে হাসপাতালে এনেছে। সকাল থেকে কি করছিলেন? এইভাবে যত্ন করেন ওকে? ঝাড়ি দিয়ে বলল। আমি নীরবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার একটু রাগ হলো, তাই আর কোনো কথা বললাম না ওনার সাথে। নীরব নিশাকে আদর করার জন্য কোলে তুলে নিল। একটু পর নিশার ঘুম ভাঙলে নিজেকে বাবার কোলে দেখে বাবাকে জড়িয়ে ধরে। এরপর নিশা আমার কোলে আসতে চাইলে নীরব নিশাকে আমার কাছে দিয়ে বলে, নীরব, আমি ওষুধগুলি নিয়ে আসছি। এরপর রাতে আমরা নিশাকে নিয়ে বাড়ি ফিরি। বাকি সবাইও ফিরে এসেছে। রাতে খাবারের জন্য টেবিল সাজিয়ে দিয়ে নিশাকে খাওয়াতে আমি উপরে চলে গেলাম। আর মাকে বলে গেলাম, আজ যেন উনি সবাইকে খাবারটা বেড়ে দেয়, আমি পরে খাবো। নিশাকে খাবার, ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করছি। তখন নীরব নিশার ঘরে আসে আর বলে, নীরব, মা আপনাকে নিচে গিয়ে খাবার খেতে বলল। আবিহা, নিশা ঘুমায়নি, ঘুমোলে যাব। নীরব, আমি আছি ওর সাথে, আপনি যান। এরপর আমি নিশাকে ওর বাবার কাছে দিয়ে চলে গেলাম নিচে খাবার খেতে। আমি নিচে যাওয়ার পর নীরব নিশার সাথে কথা বলছিল। তখন নিশা নীরবকে বলে, নিশা, জানো বাবা, আজ না আম্মু কান্না করেছে, আর আমকে অনেক আদরও করেছে। নীরব, কান্না করেছে? কেন কান্না করেছে তুমি জানো? নিশা, আমার খুব জ্বর এসেছিল, তাই আম্মু আমাকে ধরে কান্না করে দিয়েছে। এরপর দৌড় দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। নীরব, ওহ তাই? আম্মু তোমাকে কত ভালোবাসে? নিশা, অনেক। নীরব, কিভাবে বুঝলে? নিশা, কারণ মা আমাকে অনেক অনেক আদর করে। একটু পর আমি খুব তাড়াহুড়ো করে খাবার খেয়ে উপরে চলে আসি। আমাকে দেখে নীরব আমার দিকে তাকিয়ে আছে। নীরব, এত তাড়াতাড়ি খাওয়া শেষ? আবিহা, হুম, আপনি এখন চাইলে যেতে পারেন। নিশা, আম্মু মার কাছে আসো, বাবা ঘুমোতে যাবে। নীরব নিশাকে আমার কাছে দিয়ে উঠে দাঁড়ায় আর যাওয়ার আগে বলে, নীরব, আচ্ছা আমি আসি। ওর খেয়াল রাখবেন। এরপর আমি ওনাকে একটু অভিমানী কণ্ঠে বললাম, আবিহা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি সেটাই করি। নীরব বুঝতে পড়লো আমি এখনো তার কথায় রাগ করে আছি। নীরব, আবিহা, আই অ্যাম সরি। আমি নিশার জন্য চিন্তায় এমন ব্যবহার করে ফেলেছিলাম। সরি। আবিহা, হুম। নীরবের উপর আর রাগ করে থাকলাম না, কারণ এখন আমি জানি তার আমার উপর রাগ থাকার কারণ। সে আজও কৃতিকা আপুর জন্য কষ্ট পায়, তাই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না বলে এমন করছে। একটু একটু করে মায়া বাড়ছে লোকটার জন্য, তাই রাগ করে থাকতেও পারি না। এভাবেই কেটে গেছে 7-8 মাস। নীরব আর আমার সম্পর্ক আগের মতোই আছে। সে প্রয়োজন ছাড়া কথা বলে না। এখনো ছোট ছোট বিষয়ে আমার উপর রাগ দেখায়, কিন্তু আমি সেগুলির জন্য ওনার উপর আর রাগ দেখাই না। কেন জানি না, মানুষটার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। এত রাগ দেখায়, তবুও আমি ওনার প্রতি দুর্বল হয়ে যাই। এখন বাড়ির সবাই জানে বিয়েটা উনি মানতে চাইছে না বলে আমার সাথে সে এখনো এমন ব্যবহার করে।
আর সবাই এটাও জানে আমি ওনার ঘরে না, নিশার সাথে ওর ঘরেই থাকি। এমনি একদিন রাতে নিশা সোফার উপর দৌড়ে দৌড়ে খেলছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর বাকি সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। খেলতে খেলতে হঠাৎ নিশা পড়ে গিয়ে টেবিলের সাথে লেগে নিশার হাতটা একটু কেটে যায়। আমি খাবার রেখে সাথে সাথে ওকে কোলে তুলে নিই। নিশার কান্না শুনে সবাই তাড়াহুড়ো করে নিশাকে দেখতে আসে। নিশার হাত কেটে গেছে দেখে নীরব রাগ দেখিয়ে নিশাকে আমার কোল থেকে ছিনিয়ে নেয়। নীরব নিশার হাতে ব্যান্ডেজ করে দেয়। আর সে রেগে আমার দিকে তেড়ে এসে চিৎকার করে বলে, নীরব, আপনি কোথায় ছিলেন? কোন দিকে চোখ থাকে আপনার? এই খেয়াল রাখেন আমার মেয়ের। শুধু খাওয়ালে, ঘুম পাইলে মা হওয়া যায় না। জানেন ওর কত কষ্ট হচ্ছে? আরে কাকে বলছি? আপনি কি কখনো মায়ের কষ্ট বুঝবেন নাকি? আপনি তো কখনো মা হওয়ার যোগ্য। রানু, নীরব ধমক দিয়ে। মায়ের ধমকে নীরব এইবার থেমে গেল। আমি এতক্ষণ মাথা নিচু করেছিলাম কিন্তু শেষে দুইটা কথা শুনতেই আমি ওনার দিকে তাকালাম। নীরবের এত রাগ দেখে নিশা ভয় পেয়ে যায়। আর ও আমার কাছে আসার জন্য ওর বাবার কোল থেকে হাত পেতে দিলে। নীরব নিশাকে আমার সামনে থেকে সরিয়ে বলে, নীরব, না, ওনার কাছে যাওয়া লাগবে না তোমার। তুমি আমার কাছেই থাকবে। তখন বাবা নীরবকে ধমক দিয়ে বলল, আনোয়ার, নীরব, কি হচ্ছে এসব? তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? এতে ওর কি দোষ? এতদিন নির্বের খারাপ ব্যবহারগুলি ভুলে গেলেও আজ উনি অতিরিক্ত করে ফেলেছে। আজ পর্যন্ত আমার সমস্যার জন্য ওনার পরিবারও কখনো এইসব বলেনি, কিন্তু আজ আমাকে আমার স্বামীর মুখে এইসব শুনতে হলো। রাগ, অপমান আর কষ্টে আমার চোখে পানি এসে পড়ে। আমি আর কোনো কথা না বলেই উপরে চলে যাই। রানু, নীরব, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করলে? দাদিমা, দাদু ভাই, তোমার ওকে এইসব বলা উচিত হয়নি। আমি নিশার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এর আগে তো কত লোকই কত কথা বলেছে কিন্তু এতটা কষ্ট পাইনি। আজ যতটা কষ্ট পেয়েছি ওনার কথায়। আমি নিশাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। নিশাও আমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছে। তাহলে উনি কেন আমাকে নিশার মা হিসেবে মানতে পারেন না? এই কমাসে নিশার প্রতি আমার এমন কোনো ব্যবহার উনি দেখেছে যা দেখলে মনে হবে আমি নিশার আপন মা নই? আজ উনি আমাকে বুঝিয়ে দিলেন, উনি কখনো আমাকে নিজের বউ তো দূরের কথা নিশার মা হিসেবেই মেনে নেননি। আমি নিশাকে পেয়ে ভুলে গেছিলাম যে আমার মাঝেও কমতি আছে। কিন্তু উনি আজ আবার সেটা মনে করিয়ে দিল। এইসব বিভিন্ন কথা ভেবে অনেক কান্না করি। সবাই বুঝতে পারছে এখন আমার মনের অবস্থা। তাই আর কেউ আমাকে ডাকেনি। আমি ঘন্টা খানিক পর ঘর থেকে বের হলাম। রাত বাজে তখন প্রায় 1টা। সবাই যার যার ঘরে ঘুমিয়ে গেছে। আমি নীরবের ঘরে দরজার সামনে গিয়ে দেখি দরজা ভিড়িয়ে রাখা। ভেতরে উকি দিয়ে দেখি নীরব নিশাকে পাশে নিয়ে ঘুমাচ্ছে। ভেতরে গিয়ে আমি আলতোভাবে নিশাকে আমার কোলে তুলে আবার নিশার ঘরে চলে এলাম। কারণ নিশা একটু পরপরই ঘুম থেকে উঠে যায়। উনি সামলাতে পারবে না। সকালে নীরব ঘুম থেকে উঠে নিশাকে পাশে না পেয়ে ওকে খুঁজতে বের হয়। উনি নিশার ঘরে এসে দেখে আমি নিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। 1 সপ্তাহ পর। আমি নীরবের সাথে প্রয়োজন অপ্রয়োজন কোনো কিছুর জন্যই কথা বলি না। আর ওনার ঘরেও আর যাইনি। উনি নিশার ঘরে ওর সাথে দেখা করতে আসলে আমি নিচে চলে যেতাম কাজের জন্য। উনি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চাইলেও আমি বলিনি। এটা বাড়ির সবাই লক্ষ্য করে। তাই রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে মা নীরবকে ওনার ঘরে ডাকে। মায়ের ঘরে। রানু, নীরব, আমরা কি আবিহাকে বাড়ির বউ করে মেয়েটার জীবন নষ্ট করলাম? নীরব, মানে? আনোয়ার, মানে আজ তোমাদের বিয়ে হয়েছে 10 মাস। আজ পর্যন্ত কখনো ওর সাথে ভালোভাবে কথা বলেছো তুমি? উল্টো সব সময় অপমান করো। কেন? রানু, নীরব, তুমি তো নিশার জন্য বিয়েটা করতে রাজি হয়েছিলে।
যাতে ও একটা ভালো মা পায়। আর ও সেটা পেয়েছেও। তুমি কি জানো আবিহা নিশাকে কতটা ভালোবাসে? তুমি ওকে সেদিন ওইসব কি বললে? সেদিন নিশার হাত কেটেছে, এতে ওর কি দোষ ছিল? আর ও কখনো মা হতে পারবে না, তাতেই বা ওর কি দোষ? তুমি তাকে এমন একটা বিষয় নিয়ে কিভাবে খুঁড়ে দিতে পারো? নীরব, আই অ্যাম সরি। আমি বুঝতে পারিনি। রাগের মাথায় বলে ফেলেছি। রানু, তুমি এখন আমাদের কাছে সরি বলছো? তুমি জানো আজ ও মা না হওয়ার কষ্টটা জানে বলেই ও তোমার মেয়ের মা হতে পেরেছে। আর নিশা যদি ওকে মা হিসেবে মানতে পারে, তাহলে তুমি কেন মানতে পারছো না? আনোয়ার, রানু দাঁড়াও, আমি বলছি। নীরব, নিশা কিন্তু এখন ওকেই মা হিসেবে মানে। আবিহা নিশার মায়ের জায়গাটা নিতে পেরেছে। তুমি ওকে কৃতিকার জায়গাটা দিতে কেন পারছো না? ও তো মেয়ে হিসেবে খারাপ নয়। ও এই বাড়ির বউ কিংবা নিশার মা হওয়ার যোগ্য, এটা আমরা এতদিনে বুঝে গেছি। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? দিদা, ছাড়, এখন ওকে এইসব বলে লাভ হবে না। ও এখনো সেই পুরনো স্মৃতি নিয়ে পড়ে আছে। দাদু ভাই, শোনো, তুমি ওকে তোমার স্ত্রীর জায়গা নাইবা দিতে পারো, কিন্তু ওর সাথে কথা বলার সময় ভুলে যেও না ও এখন নিশার মা। তোমার স্ত্রী হিসেবে সম্মান দিতে না পারলেও তোমার মেয়ের মা হিসেবে তো সম্মান দিতে পারো। তুমি ওকে সেদিন যেসব কথা বলেছ, এমন কথা কোনো মেয়েই তার স্বামী থেকে আশা করে না। ও সবার কথায় যেমন কষ্ট পাবে, তোমার কথা তার থেকেও বেশি কষ্ট পাবে। তাই কথা বলার আগে বুঝে বলবে। আনোয়ার, শোনো, এতদিন যা করার করেছো, এখন থেকে নিজের রাগকে কন্ট্রোল করা শেখো। 1 বছর তো হয়ে গেল। পুরনো স্মৃতি ভুলে সামনের কথা ভেবো। মেয়েটা সারা জীবন তোমার মেয়ের মা হয়ে থাকবে নাকি? ও তো বিনা দোষে অপমানিত হতে আসেনি। ওকে সরি বলে সব ঝামেলা মিটিয়ে নাও। ওর সাথে কথা বলো। ওকে সময় দাও। তাহলেই তো ওকে বুঝবে, জানবে ও কেমন। নীরব, ঠিক আছে। এরপর আরো 2 দিন কেটে যায়। রাতের বেলা সব কাজ শেষ, নিশাকে ঘুম পাড়িয়ে ঘুমানোর জন্য শুভ হঠাৎ নীরব পেছনে থেকে বলে, নীরব, আপনার সাথে একটু কথা ছিল। একটু আমার ঘরে আসবেন? এটা বলে সে চলে গেল। আমি ওনার ঘরের সামনে গিয়ে দরজা নক করতেই উনি বলল, নীরব, ভেতরে আসেন। আমি ভেতরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। নীরব, জিজ্ঞেস করবেন না কেন রেখেছি? আবিহা, বলুন কি করতে হবে। আমি করে দিচ্ছি। নীরব আমার কথায় একটু মুচকি হাসি দিয়ে বলল, নীরব, যা বলবো করবেন? আবিহা, হুম। নীরব আমাকে জড়িয়ে ধরে। আমি হতভম্ব হয়ে যাই। আমি কখনো এমন কিছু কল্পনাও করিনি। ওনার থেকে কখনো এইসব আশাও করিনি। উনি আমাকে জড়িয়ে ধরে আছে আর আমি চুপ করেই মূর্তির মতো দাঁড়িয়ে আছি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতেছি না। আমি কোনো রিয়েক্ট করছি না বলে উনি আমাকে ছেড়ে আমার দিকে তাকালেন। এরপর আমার হাত ধরে টেনে আমাকে বিছানায় বসিয়ে উনি আমার পাশে বসলেন। নীরব, আবিহা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি এতদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর ওই দিন তো আমি নিজের সীমা পার করে ফেলেছি, তাই আমি দুঃখিত। আমি জানি আপনি আমার কথায় ওই দিন অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু বিশ্বাস করেন, আপনাকে ওইসব কথা বলে আমিও ভালো ছিলাম না। ওই দিনের পর থেকে আমার নিজেকে অনেক দোষী মনে হয়। আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম। কিন্তু আমি আপনাকে নিয়ে এইসব ভাবি না। আমি এই কদিনই খেয়াল করেছি, আপনি সত্যি নিশার মা হতে পেরেছেন। নিশা আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। আই অ্যাম সরি। আবিহা। এই আবিহা, আপনি কোনো কথা বলছেন না কেন? আমি তার থেকে একটু দূরে সরে বসলাম আর বললাম, আবিহা, হুম, ঠিক আছে। আমি কিছু মনে করিনি। নীরব, আপনি মিথ্যে বলছেন? আর আপনি এমন অস্বাভাবিক আচরণ কেন করছেন? আবিহা, আমি
অস্বাভাবিক তো আমার আপনাকে মনে হচ্ছে। আপনি সরি বলতে চেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ওইভাবে জড়িয়ে ধরলেন যে। নীরব, আমি জড়িয়ে ধরেছি বলে আপনি রাগ করেছেন? অবিহা, না, আপনি তো আমাকে প্রথম রাতেই বলেছেন কৃতিকা আপুর জায়গা আমি নিতে পারবো না। আর আপনি মনে করেন আমাকে মেনে নিলে কৃতিকা আপু কষ্ট পাবে। তাহলে আমাকে ওইভাবে জড়িয়ে ধরলেন তাই বললাম। নীরব, আপনি কিভাবে জানলেন আমি এইটা ভাবি, যে কৃতিকা কষ্ট পাবে? আবিহা, না, এমনি বললাম, মনে হলো তাই। নীরব আমার হাত ধরে আমাকে কৃতিকা আপুর আলমারির সামনে নিয়ে দাঁড় করলো। আমি বুঝতেছি না হঠাৎ কি হলো ওনার। উনি আলমারির দরজাটা খুললেই দেখলাম আলমারির ভেতরটা ফাঁকা। সেখানে থাকা শাড়ি, গয়না, ডায়েরি আর অ্যালবামগুলি কিছুই নেই। আবিহা, একই জিনিসগুলি কই? নীরব, সরিয়ে ফেলেছি। আবিহা, কেন? নীরব, এখন থেকে এই কবাট আপনার। আপনি এখানে আপনার সব জিনিস রাখবেন। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে চেয়ে আছি। উনি আলমারির দরজাটা লাগিয়ে দিয়ে আমার সামনে এসে আমার হাত দুইটা ধরে বলল, নীরব, আবিহা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। আমার মেয়ের জন্য হলেও কৃতিকার মায়া কাটাতে হবে। আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনাকে একটা সুন্দর সংসার উপহার দিব, যেই সংসারটা শুধু আপনার আর আমার হবে। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি শুধু চুপ করে আছি। নীরব, আপনি ভাবছেন আমি হয়তো আপনাকে মিছে মায়া বা দোয়া দেখাচ্ছি, তাই না? আবিহা, আপনি এইটা ভাববেন না। আমি সত্যি আপনাকে পছন্দ করতে শুরু করেছি। আর আপনি আমার ভালোবাসাটা ডিজার্ভ করেন। এইটা আপনার অধিকার। আর আমি এখন আপনাকে আপনার অধিকারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য একটু সময় লাগবে। আমি সময়টা আমার জন্য নয়, আপনার জন্য চাইছি। আমি চাই আপনিও আমাকে পছন্দ করেন, ভালোবাসেন। আমার এতদিনের রুড ব্যবহারে হয়তো আপনার মনে আমাকে নিয়ে খারাপ ভাবনা জন্মেছে। আপনি হয়তো আমাকে অপছন্দ করেন। আর আমি সেটা চাই না। আজকের পর থেকে আমি আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না, প্রমিস। আপনাকে কষ্টও দিব না, শুধু ভালোবাসবো। আমি ওনার কথাগুলি শুনে শিহরিত। তাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমার এমন রিয়েকশন দেখে একটু মুচকি হাসি দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, নীরব, আচ্ছা, এখন না হয় যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। ওই ঘরে আবার নিশা একা আছে। আমার লজ্জায় গালগুলি মনে হয় লাল টমেটোর মতো হয়ে গেছে। আমি আর কিছু না বলেই উল্টো দিকে ঘুরে তাড়াহুড়ো করে ওনার ঘর থেকে বেরিয়ে আসি। আমি এক দৌড়ে নিশার ঘরে এসে দরজা লাগিয়ে দরজার সাথেই হেলান দিতে মাটিতে বসে পড়ি। হঠাৎ আমার সাথে কি হয়ে গেল বুঝতেছি না। আমার হার্টবিট হয়তো 200-র উপর উঠে গেছে। বসে বসে ওনার কথাগুলি ভাবছি। কি বললেন উনি? তার মানে উনি আমাকে ওনার স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। উনি আমাকে পছন্দ করেন। আর উনি চায় আমি যেন ওনাকে পছন্দ করি, ভালোবাসি। ঘুমানোর জন্য বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুমোতে পারছি না। ওনাকে নিয়ে ভাবতে ভাবতেই রাতটা এভাবেই ঘুমহীন কেটে গেল। পরের দিন আমি অনেক খুশি ছিলাম। আমার মুখে যেন সবসময় একটা হাসি লেগে আছে। সবাই আমার খুশিটা দেখলেও কারণটা জানে না। নাস্তার টেবিলে আমি নিশাকে খাবার খাওয়াচ্ছি। তখন নীরব এসে বলল, নীরব, আমি কি নাস্তা পাবো? দেরি হয়ে যাচ্ছে আমার। আমি সাথে সাথেই ওনার সামনে নাস্তা প্লেটটা এনে রাখতেই উনি আমার দিকে তাকালেন। আর একটা হাসি দিলেন। ওনার হাসি দেখে আমি আবার লজ্জা পেয়ে গেলাম। তাই সাথে সাথে নিশার দিকে তাকিয়ে ওকে খাওয়াতে মনোযোগ দিলাম। আমি লজ্জা পেয়েছি বুঝতে পেরে উনি একটা মুচকি হাসি দিয়ে খাবারে মনোযোগ দিলেন। সকলেই খেয়াল করলো বিষয়টা, কিন্তু কেউ কিছু বলল না। খাবার শেষে নীরব রেডি হবার জন্য ঘরে গেলেন।
আর উপর থেকে আমাকে ডাক দিলেন। আমি উপরে চলে গেলাম। আবিহা, জি বলুন। নীরব, আমাকে একটু হেল্প করবে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কিছু দরকারি ফাইল গুছাবো। আমাকে একটু অফিসে পড়ে যাওয়ার জন্য কাপড়গুলি পছন্দ করে দাও। আজ কোনটা পরবো? উনি আমাকে তুমি বলে ডাকছে। আমি যেন আরো একবার ঝটকা খেলাম। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। এসব ভাবনা বাদ দিয়ে এরপর আমি আলমারি থেকে ওনার জন্য শার্ট দেখছিলাম। তখন উনি কাগজপত্র গুছাতে গুছাতে বললেন, নীরব, আবিহা তোমার জিনিসগুলিও আলমারিতে গুছিয়ে রেখে দিও। হুম। আমি ওনার জন্য একটা ব্ল্যাক কালারের কোট শুট পছন্দ করে বললাম। আবিহা, এইটা পরবেন? নীরব, আরে জিজ্ঞেস করতে হবে না। দাও দাও। এই কথা বলেই নীরব ড্রেস নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যাচ্ছিল। আবিহা, আরে দেখে নিন। পছন্দ হলো কিনা? সে না দেখেই বলো। নীরব, হুম, পছন্দ পছন্দ। এরপর উনি ড্রেস চেঞ্জ করে এসে আবার তাড়াহুড়ো করতে করতে বেরিয়ে যাচ্ছিল। আমি তাকে পেছনে থেকে ডাক দিলাম। আবিহা, শুনুন। উনি দাঁড়ালে আমি ওনার সামনে গিয়ে ওনার টাইটা ঠিক করে দিলাম। তাড়াহুড়োতে টাইটাও ঠিক মতো পড়েনি। এরপর উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে থ্যাংক ইউ বলে চলে গেলেন। দুদিন পর নিশা ঘুমোচ্ছে ওর দাদুর ঘরে। নীরব ওনার ঘরে অফিসে কাজ করছে। আমার কোনো কাজ ছিল না বলে আমি ছাদে এসেছি। দোলনায় বসে আছি আর ভাবছি, আমার আর নীরবের সম্পর্কটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। উনি এখন আর আমার সাথে রাগ দেখিয়ে কথা বলে না, খুব সুন্দর করে হেসে কথা বলেন। এমনকি মাঝে মাঝে দুষ্টুমিও করে। নিশার সাথে রাতে দেখা করতে গেলে আমার সাথেও বসে অনেক সময় নিয়ে কথা বলে। অবশ্য আমি এখনো নিশার ঘরেই ঘুমোই। আমাদের সম্পর্কটা ঠিক হলেও ততটাও গভীর হয়নি এখনো। কিন্তু নীরবের কথায় মনে হয় খুব বেশি দিন দেরি হবে না। এইসব কথাগুলি ভেবেই হাসছিলাম। হঠাৎ উনি আমার পাশে বসে বলে, নীরব, কার কথা ভেবে হাসছো? আবিহা, আপনি কখন এলেন? নীরব, এখনই কার কথা ভাবছো এত গভীরভাবে যে আমাকে আসতেই দেখলে না? আমি হাসতে হাসতে মনের ভুলে ওনাকে বলে ফেলি, আবিহা, আপনার কথা। নীরব, কি সত্যি? আবিহা, ঘুম? না না না। নীরব আমার কথায় মুচকি হেসে জিজ্ঞেস করলেন। নীরব, আবিহা, তোমার কাছে যদি তোমার গত জীবনের কিছু জানতে চাই তাহলে কি রাগ করবে? আবিহা, রাগ করব কেন? আপনার জানার অধিকার আছে। আপনি চাইলে জানতে পারেন, সমস্যা নেই, বলেন। নীরব, তুমি কি তাকে এখনো ভালোবাসো? আবিহা, না। নীরব, ওহ। তোমাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল? আবিহা, না। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। এরপর আমাদের ফ্যামিলিকে জানালে ওনারা রাজি হন। নীরব, ও ভালো। তোমার তার কথা মনে পড়ে না? এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে, আমাকে একটু শেখাও। আবিহা, সে শুধু ভেবেছে আমার কখনো বেবি হবে না, কিন্তু একবার এইটা ভাবেনি জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আরো অনেক উপায় আছে। সামান্য কিছু মানুষের কুপরামর্শে সে আমাকে ভুলে গেছে। আমাদের 4 বছরের প্রেম আর 3 বছরের সংসার ছিল। 7 বছরের ভালোবাসার মানুষটার জন্য মায়া হয়নি তার, ছেড়ে দিয়েছে আমাকে। তাহলে এত কিছুর পর কিভাবে তাকে মনে রাখি? সে আমার ভালোবাসা ডিজার্ভই করে না। নীরব, তোমার এই বিষয়টা আমার খুব পছন্দ। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কোনটা? নীরব, এই তোমার জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি নিজের আত্মসম্মান নিয়ে লড়াই করছো। কখনো নিজেকে ছোট মনে করনি। এত কিছুর পরও নিজের ভাগ্যকে দোষারোপ করছো না। তুমি খুব স্ট্রং। আমি তার কথা শুনে একটু হাসলাম। তখন সে বলল,
নীরব, আবিহা তোমার হাসিটা সত্যি অনেক সুন্দর। আমি তার কথায় একটু লজ্জা পেলেও প্রকাশ করলাম না। আবিহা, আপনি তো এখনো আপুকে ভালোবাসেন। আপনাদের তো অনেক দিনের সম্পর্ক ছিল, প্রায় 10-12 বছরের সম্পর্ক। নীরব, হুম। 1 মিনিট, তুমি কিভাবে জানলে আমাদের এতদিনের সম্পর্ক ছিল? আবিহা, আসলে হুম। নীরব, বলো। আবিহা, আমি সেদিন ডায়েরিতে আপুর নাম লিখে না পড়ে থাকতে পারিনি। আমি জানতে চেয়েছিলাম আপনার আর আপুর সংসারটা কেমন ছিল, তাই আর কি। সরি সরি, আমি পড়তে চাইনি, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। এক নিঃশ্বাসে মাথা নিচু করে কথাগুলি বলে ভয়ে চোখ বন্ধ করে আছি। চারদিকে নীরবতা। একটু পর ধীরে ধীরে চোখ খুলে নীরবের দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এক লাফে বসা থেকে দাঁড়িয়ে অস্থির হয়ে বললাম, আবিহা, দেখুন আপনি কিন্তু আমাকে আর বকবেন না বলছেন। নীরব আমার অস্থিরতা দেখে হেসে দিল। নীরব, আরে তুমি অস্থির কেন হচ্ছ? কিছু বলবো না। আচ্ছা, তুমি যেহেতু ডায়েরি পড়েছো তাহলে তো সবটাই জানো। তাহলে আমাকে আর কিছু বলতে হবে না। আবিহা, হুম। আর এটাও জানি আপনাদের সংসারটা খুব সুখের ছিল, একদম আমার স্বপ্নের সংসারের মতো গোছালো। সব সময় হাসি খুশি আর সুখের, সারাক্ষণ বাচ্চারা আপু, আম্মু আপু, আম্মু বলে চালাবে। নীরব, আমি তোমার এই স্বপ্নটা পূরণ করতে চাই। আমি চাই তুমি যেন আমার সাথে তোমার স্বপ্নের সংসারটা সাজাতে পারো। আমি নীরবের কথা শুনে তার দিকে তাকালাম। সে একটু মৃদু হাসি দিয়ে উপর নিচে মাথা নাড়ালো। তার কথায় আমি খুব খুশি হয়েছি, তাই মাথা নিচু করে নিজের খুশিটা থামিয়ে রাখতে চেষ্টা করছি। তখন নীরব আমাকে এক পাশ থেকে আমার বাহু ধরে আমাকে জড়িয়ে ধরলো আর আমার মাথাটা তার বুকে রাখলো। আমিও চুপচাপ তার বুকে মাথা রেখে হেলান দিয়ে বসে আছি। এভাবেই কেটে গেল কিছু মুহূর্ত। একটু পর সিঁড়ির দিক থেকে কারো পায়ের শব্দ পেলে দুজনেই সোজা হয়ে উঠে বসি। তখন নিশান ছাদে এসে বলে, নিশান, ভাবি নিশা উঠে গেছে, তোমার জন্য কান্না করছে। এরপর আমরা দুজনেই ছাদ থেকে নেমে আসি। কিছুদিন পর নিশা ঘুরতে যেতে চাইলে মা বাবা বলে আমাদের তিনজনকে একসাথে কোথাও ঘুরে আসতে। কারণ বিয়ের প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আমরা এখনো কোথাও একসাথে ঘুরতে যাইনি। নীরব ও বাবা মায়ের কথায় রাজি হয় আর আমাদের সিলেট ঘুরতে নিয়ে যায়। উনি অবশ্য ভয় পাচ্ছিল দূরে কোথাও যেতে, কারণ আগেরবার সমুদ্রে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় কৃতিকা আপুকে হারাতে হয় তাই। কিন্তু আমি তাকে বুঝিয়ে রাজি করাই। এরপর আমরা সিলেট যাই ঘুরতে। আমরা 3 দিন ছিলাম সেখানে। আমরা অনেক আনন্দ করি, একসাথে অনেক ভালো সময় কাটাই। এখন নীরব আর আমার সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে গেছে। এখন এটা আমার স্বপ্নের সংসারের মতো হয়ে উঠছে। আজ আমাদের নিশার জন্মদিন। আজ তার 4 বছর হলো। তাই বাড়িতে ছোট করে একটা পার্টির আয়োজন করা হয়েছে। সবাই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি এখনো রেডি হইনি। কারণ আজ জন্মদিনের কেকটা আমি বানিয়েছি, তাই দেরি হয়ে গেছে। আমি একটা লাল রঙের শাড়ি পরেছি। আমি রেডি, কিন্তু শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না। হঠাৎ নীরব ঘরে ঢুকে পড়ে। আমি ভয় পেয়ে যাই। আবিহা, উফ, আপনি! এভাবে কেউ ঘরে ঢোকে? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি কথা বলায় এতটাই মগ্ন ছিলাম যে কথা বলার সময় খেয়ালই করিনি। শাড়ির আঁচলটা আমার কাঁধে ওঠানো, আর তাই আমার পেটের এক অংশ দেখা যাচ্ছে। নীরব আমার সেই পেটের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেটা বুঝতেই সাথে সাথে শাড়ির আঁচলটা নামিয়ে ফেলি। আমাকে লজ্জা পেতে দেখে নীরব মুচকি হেসে আমার কাছে আসতে আসতে বলে, নীরব, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এখনো রেডি হওয়া হয়নি? আবিহা, আসলে আমি শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, তাই আর কি। আমি যখন কথা বলছিলাম তখন নীরব আমার মুখের কাছে থাকা চুলগুলি আমার কানের পেছনে গুজে দিয়ে আমার কথা শেষ না হতে দিয়ে বলে,
নীরব, আবিহা তুমি যখন লজ্জা পাও তখন তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। আমি তার কথা শুনে আরো বেশি লজ্জা পেয়ে গেলাম। তাই নিজের চোখ বন্ধ করে মাথা নিচু করে হাসি আটকানোর চেষ্টা করছি। নীরব আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমি মাথা উঁচু করতেই সে আমার কোমরে হাত দিয়ে আমাকে তার কাছে টেনে নিল। আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এখন আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। একে অপরের শারীরিক গঠন অনুভব করছি। উনি আমার কপালের সাথে ওনার কপাল ও নাক লাগিয়ে চোখ বন্ধ করে আছেন। আবিহা, নীরব আপনি কি করছেন? নীরব, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আবিহা, নীরব আমাদের দেরি হচ্ছে। নিচে সবাই অপেক্ষা করছে। এরপর উনি চোখ খুলে আমার দিকে তাকালেন। উনি আমার গালে একটা চুমু দিয়ে ছেড়ে দিলেন। আমি কি বলবো বুঝতে পারছি না। উনি আমার পায়ের কাছে বসে পড়ল আমার কুচি ঠিক করার জন্য। আবিহা, আপনি পারেন কুচি ঠিক করতে? নীরব, ঘুম। আমি আর ওনাকে জিজ্ঞেস করলাম না কিভাবে শিখেছে। হয়তো কৃতিকা আপুকেও কুচি ঠিক করে দিত। এখন ওই কথা বলে ওনার মন খারাপ করতে চাই না। উনি কুচি ঠিক করে দিলে আমরা নিচে চলে যাই। পার্টিতে কেক কেটে অনেক আনন্দ করি সবাই। আজ কৃতিকা আপুর বাবা মাও এসেছিলেন। ওনারা অনেক আদর আর দোয়া করেছে আমাকে। নিশাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। তাই ওনারা বলেছেন ওনারা আজ থেকে নিশ্চিন্তে থাকবে নিশাকে আমার কাছে রেখে। ওনাদের কথায় আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির সবাই খুব খুশি হয়েছে। এরপর পার্টি শেষে সবাই বাড়ি চলে যায়। কিন্তু আদ্রিতা যায়নি বাবা মায়ের সাথে। এ বাড়িতেই থাকবে কিছুদিন। তাই নিশান খুব খুশি আজ। আদ্রিতা আর নিশানের রিলেশনের আজ অনেক দিন হলো। ওরা দুজন দুজনকেই অনেক ভালোবাসে। ওদের বিষয়ে এই বাড়ির সবাই জানে। ওনাদের কোনো আপত্তি নেই ওদের সম্পর্ক নিয়ে। ওরা ড্রয়িং রুমে বসে কথা বলছে। তাই আমি ওদের দুজনকে বললাম, আবিহা, দুজনে গল্প করতে করতে আবার ঘুমোতে ভুলে যেও না। সময় হলে ঘুমোতে চলে যাবে। ঠিক আছে? নিশান, আচ্ছা ভাবি, তুমি চিন্তা করো না। আমরা বেশিক্ষণ জাগবো না। আদ্রিতা, আপু তুমি চিন্তা করো না। আমি এক্ষুনি নিশার কাছে চলে যাব। আমি ওকে দেখে রাখবো। তুই যাও। আবিহা, মানে বুঝলাম না। এই কথা কেন বলছিস? আদ্রিতা, উপরে গেলেই বুঝবে। উপরে যাও, ভাইয়া তোমাকে ডেকেছিল। আদ্রিতা একটু দুষ্টু হাসি দিয়ে কথাটা বলল। আমি ওর কথার মানে বুঝলাম না। উনি আমাকে না ডেকে আদ্রিতাকে বলতে বলল কেন? এটা ভাবতে ভাবতে নিশার ঘরে চলে গেলাম। ভেবেছি আগে নিশাকে দেখে নেই ও ঠিক আছে কিনা। তারপর না হয় ওনার কাছে যাব। জানতে উনি কেন রেখেছে। নিশার শরীরে চাদর দেওয়ার সময় শুনতে পাই নীরব আমাকে রাখছে। তাই তাড়াহুড়ো করে ওনার ঘরে চলে গেলাম। আবিহা, ডেকেছেন? নীরব কোনো কথা না বলেই দরজাটা লাগিয়ে আমার কোমরে হাত দিয়ে তার কাছে টেনে বুকের সাথে মিশিয়ে বলল, নীরব, আদ্রিতা বলেনি আমি দেখেছি। আমি একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আবিহা, হুম বলেছ। নীরব, তাহলে এত দেরি হলো কেন? আবিহা, আমি নিশাকে দেখতে গিয়েছিলাম তাই। আমি কথা বলছি আর নীরব আমার ঠোঁটের উপর তার আঙ্গুল দিয়ে ট্যাপ ধরছিল। আবিহা, আপনার কি কিছু লাগবে? আমি এনে দিব। নীরব, তোমাকে? আবিহা, মানে? নীরব, এখন আমার তোমাকে লাগবে। ওনার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। তখন হন্তদন্ত হয়ে বললাম, আবিহা, নীরব না মানে নিশা। নিশাও ঘরে একা আছে। আমাকে ওর কাছে যেতে হবে। নীরব, প্রয়োজন নেই। আদ্রিতা থাকবে ওর সাথে। আবিহা, কি আদ্রিতা থাকবে? কিন্তু ওকে বলা হয়নি তো। আমি যাই বলে আসি। আমি ওনার হাত ছাড়ানোর জন্য নড়াচড়া করতেই
উনি যেন আমাকে আরো শক্ত করে ধরলেন। নীরব, আরে তোমার যেতে হবে না। আমি ওকে বলে দিছি। আবিহা, তার মানে আপনি আগে থেকেই বলে রেখেছেন ওকে? কিন্তু কেন? নীরব, কারণ আজ তুমি আমার সাথে থাকবে। আবিহা, নীরব কি বলছেন? নীরব, ঘুম। এরপর নীরব আমার ঘাড়ে আলতোভাবে তার নখ উঠোট ঘষতে লাগলো। তার নিঃশ্বাস আমার গলায় পড়ছে। আমার শরীর যেন শিহরণ দিয়ে উঠল। আবিহা, নীরব আপনি কি করছেন এসব? নীরব হঠাৎ আমার ঠোঁটে একটা কিস করে বলল। নীরব, আমি আমার বউকে আদর করছি। কেন, কোনো সমস্যা? আমি কোনো উত্তর দিলাম না, ওনার দিকে তাকিয়ে আছি। নীরব, আবিহা আজ আমি তোমার সম্পূর্ণ অধিকার তোমাকে বুঝিয়ে দেব। আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব রাখতে চাই না। তুমি কি এতে আপত্তি করবে? আমি আর কিছুই বললাম না। ওনাকে জড়িয়ে ধরে হ্যাঁ সম্মতি জানালাম। এরপর নীরব আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে কোলে তুলে নিল। আমাকে বিছানায় বসিয়ে আমার গলায় কিস করছে। আমাদের দুজনের বিশ্বাসই ভারী হয়ে আসছে। কেটে গেছে আরো 2টা বছর। নীরব তার কথা রেখেছে। উনি আমাকে আমার স্বপ্নের সংসার উপহার দিয়েছে। উনি এখন আর কৃতিকা আপুর কথা ভেবে কষ্ট পান না। আমাকে অনেক ভালোবাসে। নিশার বয়স এখন 6 বছর। ওকে একটা স্কুলে ভর্তি করিয়েছি। ও ভুলে গেছে কৃতিকা আপুর কথা। ও আমাকেই ওর আসল মা মনে করে। পরিবারের সবাই ওকে আর বলেনি আমি ওর আসল মা নই। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কখনো ওকে সেটা জানতে দিব না। কারণ যেহেতু আমাদের আর কোনো সন্তান নেই, তাই নিশাই আমাদের একমাত্র আদরের মেয়ে। ও যদি জানে আমি ওর আসল মা নই, তাহলে হয়তো নিশার মনে আমাকে নিয়ে অন্যরকম ভাবনা জন্মাতে পারে। তাই এই সিদ্ধান্ত নেয়া। কিছুদিন হলো আমার শরীরটা ভালো নেই। খাবারের অরুচি, মাথা ব্যথার, বমি হওয়া আর মাঝে মাঝে মাথা ঘোরানো। মা হওয়ার আগে এইসব লক্ষণ দেখা দেয়। কিন্তু এটা তো সম্ভব না। তাই কেউ আর ওইসব নিয়ে সন্দেহ করছে না। পরিবারের সবাই অনেক ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা আমার হয়তো কোনো খারাপ অসুখ হয়েছে হয়তো। তাই সবাই তাড়াহুড়ো করে আমাকে নীরবের সাথে হাসপাতালে পাঠালো চেক আপ করাতে। হাসপাতাল গেলে ডাক্তার আমাকে দেখে চেক করে বলে, ডাক্তার, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। আমার আর নীরবের ডাক্তারের কথা বিশ্বাস হলো না। তাই আমি ডাক্তারকে বললাম, আবিহা, ডাক্তার আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। এটা সম্ভব না। আমি তো কখনো মা হতে পারবো না। ডাক্তার, কি বলছেন এসব? নীরব, আসলে ডক্টর আমার ওয়াইফ ঠিকই বলছে। আপনি প্লিজ আরেকবার চেক করে দেখুন। ডাক্তার, আমি ভালোভাবেই চেক করেছি। আচ্ছা, আপনাদের সন্দেহ দূর করছি। আপনাদের কিছু টেস্ট দেই। সেই টেস্টগুলি করিয়ে আনুন। আমি দেখে বলছি। ডাক্তারের কথায় আমরা কিছু টেস্ট করিয়ে রিপোর্টগুলি ডাক্তারকে দেখানোর জন্য গেলাম। ডাক্তার রিপোর্টগুলি খুব ভালো করে দেখে বলল, ডাক্তার, মিস্টার নীরব, আমি ভুল বলিনি। দেখুন, এই রিপোর্টগুলিতেও রেজাল্ট পজিটিভ এসেছে। এইটা সত্যি, উনি 2 মাসের প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে নীরব খুব খুশি হয়ে ডাক্তারকে থ্যাঙ্কস জানাচ্ছে। এরপর আমরা ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলাম। আমি চুপ করে আছি। কোনো কথা বলছি না। শুধু ডাক্তারের বলা কথাগুলি ভাবছি। নীরব বুঝতে পেরেছে আমার অবস্থা, তাই সে আমাকে খুব সাবধানে গাড়িতে এনে বসালো। নীরব, আবিহা, কি হয়েছে? তুমি এমন চুপ হয়ে গেলে কেন? তুমি খুশি হওনি? আমরা আবারও বাবা মা হব। আবিহা, নীরব, আমার বিশ্বাস হচ্ছে না। ডাক্তার কি সত্যি এটা বলেছে, নাকি আমি এখন কোনো স্বপ্ন দেখছি? নীরব আমাকে তার দিকে ঘুরিয়ে আমার 2 গালে হাত দিয়ে বলল, নীরব, আরে না রে পাগলি, এইটা সত্যি, আমরা আবারও বাবা মা হব। তুমি সত্যিই মা হবে। আমাদের সন্তান আসবে।
নীরবের কথা শুনে আমি সাথে সাথেই ওকে জড়িয়ে ধরে কান্না করে দিই। নীরব আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখেছে। সে জানে এটা কষ্টের কান্না নয়। আজ আমাদের সুখ আরো এক ধাপ বেড়ে গেছে। তাই নীরব আমাকে জড়িয়ে ধরে রেখেছে, কাঁদতে দিয়েছে আজ মন খুলে। কিছুক্ষণ পর আমার কান্না থামলে নীরব বলল, নীরব, চলো এখন বাড়ি যাওয়া যাক। সবাইকে জানাতে হবে তো খুশির খবরটা। আমি কান্না মাখা মুখে হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর আমরা বাড়ি পৌঁছে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমাদের হাতে টেস্টের রিপোর্ট আর আমার লাল চোখ দেখে যেন সবাই আরো বেশি ভয় পেয়ে গেল। আমি গিয়ে মায়ের পাশে বসে পড়ি আর মাকে জড়িয়ে ধরি। রানু, কিরে কি হয়েছে নীরব? কি হয়ে ওর? ওর চোখ এমন লাল কেন? ও কি কান্না করেছে? সবাই জানতে চাইলে নীরব হাসি মুখে বলল, নীরব, মা ভয় পেও না, খারাপ নয়, তোমাদের জন্য খুশির খবর আছে। আনোয়ার, কি খবর? নীরব, দিদা আবিহা প্রেগনেন্ট। সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি আবারও হাসতে হাসতেই কান্না করে দেই। মা আমাকে জড়িয়ে ধরে বলল, রানু, কি বলছিস তুই? নীরব, সত্যি? কিন্তু ডাক্তার যে বলেছিল। নীরব, মা সব সময় কি ডাক্তারের কথাই সব হয় নাকি? দিদা, কিন্তু যাই বলো দাদু ভাই, আমি কিন্তু অনেক খুশি। এখন যদি তারা জানেন তাহলে জলে পড়ে শেষ হয়ে যাবে। এখানে উপস্থিত সবাই বুঝতে পারলো দাদু কাদের কথা বলছে। আনোয়ার, না থাক, কাউকে কিছু জানাতে হবে না। শুধু আমরা জানলেই হবে। নীরব, দিদা, যা হয় ভালোর জন্যই হয়। মানুষ বিপদে পড়লে আপন বর চিনতে পারে এবং নিজেকে সেভ করতে পারে। আবিহার সাথেও এমনই হয়েছে। সে জীবনে মানুষ চিনতে শিখে গেছে। রানু, এটাও সত্যি। আমি খুব খুশি। আজকের পর আর কেউ বলতে পারবে না আমার বৌমার কোনো দিক দিয়ে কমতি আছে। নিশান, আঙ্কেল আন্টিদেরও তো জানাতে হবে নাকি? আমি জানাচ্ছি। এরপর নিশান আদ্রিতার কাছে কল করে জানালে বাবা মা আমাদের বাড়ি চলে আসে। বিকেল বেলা সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। বাবা মা অনেক খুশি হয়েছে। দুই পরিবারই অনেক খুশি। সবাই চিন্তা করছে আমার কি বাবু হবে, ছেলে নাকি মেয়ে। রানু, যাই বলুন বেয়ান, আমার কিন্তু নাতি হলেই বেশি খুশি হব। শিরিন, আচ্ছা আবিহা তুই বল, তুই কি হলে খুশি হবি? আবিহা, ছেলে। আদ্রিতা, কেন আপু, মেয়ে হলে কি দোষ? আবিহা, আরে মেয়ে হলে দোষ কেন হবে? মেয়ে হলেও খুশি। আসলে এখন আমার কাছে নিশা তো আছেই, তাই বললাম একটা ছেলে হলে ভালো হয়। নীরব আমার কথা শুনে খুশি হয়ে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এরপর রাতে বাবা মা চলে গেলে আমি নিশাকে ঘুম পাড়িয়ে দিয়ে নীরবের কাছে গেলে নীরব আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, নীরব, থ্যাংক ইউ। আবিহা, কেন? নীরব, আমাকে আজ এত বড় একটা খুশির খবর দেওয়ার জন্য। আজ আমি খুব খুশি। আবিহা, আপনাকেও থ্যাংক ইউ। আপনি না থাকলে হয়তো এটা সম্ভবই হতো না। সেদিন আপনার ফ্যামিলি যদি আমাকে আপনার জন্য পছন্দ না করতো আর আপনি যদি আমাকে ভালো না বাসতেন, তাহলে হয়তো আজও আমি আমার বাবার বাড়িতেই ওইভাবে পড়ে থাকতাম। নীরব, সত্যি। সেদিন যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে হয়তো আমি আর কখনো এত খুশির একটা খবরও পেতাম না, আর এত সুন্দর বউটাও পেতাম না। এইটা বলে নীরব আমার সাথে দুষ্টুমি করতে শুরু করে। এভাবেই হাসি মজার মাঝেই কেটে যায় আরো 4 মাস। আমি এখন 6 মাসের প্রেগনেন্ট। পরিবারের সবাই আমাকে অনেক যত্ন করে, দেখে শুনে রাখে। আর নীরব, সে তো সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তায় থাকে। আর অফিস শেষে যতটুকু সময় পায় চেষ্টা করে আমাকে খুশি রাখার। সবাই আমাকে নিয়ে ব্যস্ত থাকে আর আমি নিশাকে নিয়ে। নিশাও খুব খুশি তার অনাগত ভাই বা বোনের জন্য। কিন্তু চিন্তার বিষয় হলো
আর দুদিন পর নীরবের খালাতো ভাইয়ের বিয়ে। আর ওনারা আমাকে বিয়ের পর কখনো দেখতেও আসতে পারেনি। তাই এবার একেবারে বিয়েতে নিয়ে যেতে বলেছে, যাতে বিয়েতে যাওয়া হয় আর ওনারা আমাকে দেখতে পায়। আর আমারও ইচ্ছে করছিল ঘুরতে যেতে। আমি যাওয়ার জন্য নীরবের কাছে জোরাজুরি করছি, কিন্তু সবাই ভয় পাচ্ছে। কিন্তু আমি জেদ করছি বলে সবাই রাজি হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শর্ত দিয়েছে, আমাকে সাবধানে থাকতে হবে। আমিও রাজি হই। দুদিন পর আমরা বিয়ে বাড়িতে গেলে নীরবের আত্মীয় স্বজনদের সাথে দেখা করি। সবাই আমার প্রেগন্যান্সির কথা শুনে অনেক খুশি হয়। আমাকে সবাই অনেক যত্ন করছে। নীরব আমাকে একটা চেয়ারে বসিয়ে রেখে গেছে পানি আনার জন্য। আমার অনেক জল পিপাসা পেয়েছে তাই। কিন্তু এখানে এসে আমার এমন কারো সাথে দেখা হবে কখনো ভাবিনি। আমি হঠাৎ যেন ঘাবড়ে যাই। আমার থেকে ঠিক 10-12 হাত দূরে একজন ভদ্র মহিলা বসে আছেন। উনিও আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। উনি আমাকে দেখে আমার কাছে এসে দাঁড়ালেন। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। মহিলাটি আর কেউ না, আমার প্রাক্তন শাশুড়ি মা। হ্যাঁ, উনি শুভর মা। উনি আমাকে দেখে যেন হতভম্ব হয়ে গেছে। শুভর মা, আরে বৌমা তুমি এখানে কেন আর পেটে বাচ্চা? তখনই শুভ ওর মায়ের পাশে এসে দাঁড়ায়। শুভ, আবিহা তুমি এখানে কি করে? আর তুমি প্রেগনেন্ট? কিন্তু কিভাবে? গত 4 বছর পর তাদের সাথে দেখা। একসময় এই মানুষ দুটো আমার খুব আপনজন ছিল, কিন্তু আজ তাদের দেখে আমার অস্বস্তি হচ্ছে। আমি তাদের কথা কোনো উত্তর না দিয়ে চলে যেতে চাইছিলাম। তখন শুভ আমার হাত টেনে ধরে। আমি সাথে সাথেই তার হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিলাম। তখনই নীরব আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, নীরব, আবিহা কি হয়েছে? কারা ওনারা? আবিহা, নীরব চলুন এখান থেকে। নীরব, 1 মিনিট, জি আপনাদের পরিচয়? আবিহা, নীরব বললাম তো চলুন এখান থেকে। শুভ, হ্যালো, আমি শুভ। আপনি আবিহার কি হন? শুভর নাম শুনেই নীরব বুঝে গেছে ওনারা কারা। শুভ হাত মেলানোর জন্য নীরবের দিকে হাত বাড়িয়ে দিলেও শুভকে চিনতে পেরে নীরব আর শুভর সাথে হাত মেলালো না। আর গম্ভীর কণ্ঠে বলল, নীরব, আমি নীরব আবিহার হাজবেন্ড। তখনই নিশা আমাকে মা বলে ডেকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শুভ আর তার মা অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর শুভর মা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, শুভর মা, বৌমা আমি ভুল করেছি তোমার সাথে। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার অন্যায়ের শাস্তি এখন পাচ্ছি। তুমি আমাকে কত যত্নে রেখেছিলে, কিন্তু এখন শুভকে যার সাথে বিয়ে দিয়েছি, ও আমাকে দেখতেই পারে না। আমার সাথে হিংসে করে। আমার ছেলেটাকে আমার থেকে ছিনিয়ে নিতে চায়। আমার নাতিকেও বেশি কোলে নিতে দেয় না। আমি আমার হাতটা ওনার হাত থেকে ছাড়িয়ে বলি, আবিহা, ছাড়ুন, কি করছেন? আমি এখন আর আপনার বৌমা না। আর আপনি এইসব আমাকে কেন বলছেন? শুভ, আবিহা, আই অ্যাম সরি। তোমার কোনো দোষ ছিল না। তবুও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তাই আমাকে ক্ষমা করে দিও। আমার তোমার সাথে এমনটা করা উচিত হয়নি। আবিহা, একটু চুপ থাকবেন আপনারা। আমি এখন এই বাড়ির বউ। আপনাদের কথা কেউ শুনে ফেললে কি হবে জানেন? শুভর মা, কি তুমি এই বাড়ির বউ মানে? নীরব, দেখুন আপনাদের সাথে এখন ওর আর কোনো সম্পর্ক নেই। তাই আজ বাজে কথা বলে আমাদের আর বিরক্ত করবেন না প্লিজ। তখন হঠাৎ নীরবের খালা এসে বলে, নীরবের খালা, কি হয়েছে নীরব? বৌমা তুমি এই অবস্থায় এত রাগারাগি কেন করছো? নীরব, না খালা, তেমন কিছু না। আবিহা, চলো এখন এখান থেকে। আমাদের এখন যাওয়া উচিত। নীরব আমাকে নিয়ে চলে এলো সেখান থেকে। এরপর জানতে পারি নীরবের খালাতো ভাইয়ের সাথে যার বিয়ে হয়েছে আসলে শুভ তার কাজিন ব্রাদার।
নীরবে পরিবারও বিষয়টা জানতে পেরে আর কোনো কিছু বলল না। কিন্তু আমার আর বেশিক্ষণ থাকলাম না সেখানে। বিয়ে বাড়ি থেকে চলে এলাম। ওই ঘটনার পর কেটে গেছে আরো 6টা মাস। নীরব আর আমার একটা ছেলে হয়েছে। তার নাম রেখেছি নয়ন। কারণ সত্যি নয়ন এখন এই বাড়ির সকলে নয়নের মণি। নিশা ওকে অনেক ভালোবাসে। নিশা তো ভাই বলতে অজ্ঞান। আমাদের জীবনের সব কষ্টের মুহূর্তগুলি ভুলে এখন খুব সুখী দিন কাটাচ্ছি। আমার স্বপ্নের সংসারটা খুব সুন্দর করে সাজিয়েছি আমরা। আমি মা হতে পারবো জীবনে এই আশাটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু না, এখন আমি 2 সন্তানের মা। এটা আমার দ্বিতীয় সংসার। সুখের জীবন আমার দ্বিতীয় সংসার। সমাপ্ত।